প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আল আমিন, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান, শেরপুর সরকারি কলেজ, শেরপুর। আজকে আমি অনার্স তৃতীয় বর্ষের আন্তর্জাতিক রাজনীতির মূলনীতি বিষয়ের নিরাপত্তা অধ্যায় থেকে ক্ষুদ্র রাষ্ট্রের ধারণা, বৈশিষ্ট্য, ক্ষুদ্র রাষ্ট্রের নিরাপত্তাজনিত হুমকি এবং নিরাপত্তা রক্ষার উপায় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা শেষে তোমরা ক্ষুদ্র রাষ্ট্রের ধারণা ব্যাখ্যা করতে পারবে, ক্ষুদ্র রাষ্ট্রের বৈশিষ্ট্য সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, ক্ষুদ্র রাষ্ট্রের নিরাপত্তাজনিত হুমকিসমূহ ব্যাখ্যা করতে পারবে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে ক্ষুদ্র রাষ্ট্রের নিরাপত্তা রক্ষার উপায়সমূহ ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানো রাজনীতিতে মূলত ক্ষমতা অর্জন করার লড়াই চলে এবং আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রেও শক্তি বা ক্ষমতা অর্জন করাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। কারণ এই ক্ষমতার বা শক্তির উপর ভিত্তি করেই বিশ্বের রাষ্ট্রগুলোকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়ে থাকে, যেমন পরাশক্তি, বৃহৎ শক্তি, মাঝারি শক্তি কিংবা ক্ষুদ্র শক্তি। আজকে আমরা ক্ষুদ্র রাষ্ট্র বা ক্ষুদ্র শক্তি সম্পর্কে আলোচনা করব। মূলত 1815 সালে নেপোলিয়নের পতনের পর এবং ভিয়েনা সম্মেলনের মাধ্যমে মূলত ক্ষুদ্র রাষ্ট্র এবং বৃহৎ রাষ্ট্রের মধ্যে একটা পার্থক্যের সূচনা হয়েছিল এবং সেক্ষেত্রে রাষ্ট্রগুলোকে বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে বা বিভিন্ন প্রভাব বিস্তারকারী উপাদানের ভিত্তিতে পার্থক্য সূচনার জন্য বিভিন্ন বিষয় নির্ধারণ করা হয়। তো প্রথমে তো রয়েছে বস্তুগত ও মানগত মাত্রা, এবং এক্ষেত্রে যে বিষয়গুলোকে বিবেচনায় আনা হয় সেগুলোর মধ্যে রয়েছে জনসংখ্যা ও আয়তন, মোট জাতীয় আয় এবং সামরিক বাজেট, এছাড়া রয়েছে সম্পদ ও সাহায্যের পরিমাণ। আমরা যদি জনসংখ্যার কথা বলি তাহলে জনসংখ্যার বিচারে বলা যায়, বিশেষ করে কমনওয়েলথ সেক্রেটারিয়েট এবং বিশ্বব্যাংক মনে করে যে 15 লক্ষ বা তার চেয়ে কম জনসংখ্যা রয়েছে এরকম রাষ্ট্রগুলো সাধারণত ক্ষুদ্র রাষ্ট্র। সেই হিসেবে আমরা যদি বাংলাদেশকে বিবেচনা করি, বাংলাদেশ তাহলে জনসংখ্যার হিসেবে একটি ক্ষুদ্র রাষ্ট্র না হয়ে বরং একটি বৃহৎ রাষ্ট্র হিসেবেই পরিচিত হবে। এছাড়াও রয়েছে আয়তন। আয়তনের ভিত্তিতেও রাষ্ট্রগুলোকে ক্ষুদ্র নাকি বৃহৎ সেই হিসেবে বিবেচনায় আনা হয়। কিন্তু এই ক্ষেত্রে যদি আমরা আবার বাংলাদেশকে বিবেচনায় নিয়ে আসি তাহলে দেখতে পাবো যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত আমাদের আয়তনের চেয়ে অনেক বেশি আয়তনে বড়। সে কারণে আমরা প্রতিবেশী রাষ্ট্রের কারণে আবার এক্ষেত্রে ক্ষুদ্র রাষ্ট্র হিসেবে বিবেচিত হব। এছাড়া রাষ্ট্রগুলোকে তাদের মোট জাতীয় আয় বা জিএনপির কারণেও ক্ষুদ্র রাষ্ট্র নাকি বৃহৎ রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করে। মোট জাতীয় আয় বলতে মূলত একটি রাষ্ট্রের সকল জনগণের দ্বারা কোনো একটি অর্থ বছরে উৎপাদিত জাতীয় আয়কে বোঝানো হচ্ছে বা সেবা বা দ্রব্যের উৎপাদনকে বোঝানো হচ্ছে। এবং এই মোট জাতীয় আয় থেকে সেই রাষ্ট্রটি তার সামরিক খাতে কি পরিমাণ অর্থ ব্যয় করছে বা কি পরিমাণ বাজেট সেখানে তারা বরাদ্দ দিচ্ছে সেটার উপর নির্ভর করেও রাষ্ট্রগুলোকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হচ্ছে। এছাড়া একটি রাষ্ট্রের অভ্যন্তরীণ কি পরিমাণ সম্পদ রয়েছে, সম্পদের কি পরিমাণ উৎপাদন ও মজুত রয়েছে সেটিকেও বিবেচনায় আনা হয়। এছাড়া রয়েছে রাষ্ট্রটি কি পরিমাণ সাহায্য সহযোগিতা অন্য রাষ্ট্রের কাছ থেকে পেয়ে থাকে বা রাষ্ট্রে কি ধরনের বিনিয়োগ হয়ে থাকে, এগুলোর উপর নির্ভর করেও রাষ্ট্রটি ক্ষুদ্র কিনা সেটিকে বিবেচনায় আনা হয়। দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে পররাষ্ট্রনীতি প্রণয়ন ও বাহ্যিক আচরণ বিশ্লেষণ। সাধারণত পররাষ্ট্র নীতিগুলোর উপর নির্ভর করে একটি রাষ্ট্র ক্ষুদ্র রাষ্ট্র নাকি বৃহৎ রাষ্ট্র সেটি রাষ্ট্রবিজ্ঞানীরা নির্ধারণ করে থাকেন। পররাষ্ট্র নীতির ক্ষেত্রে রাষ্ট্রটি যদি আত্মরক্ষামূলক পররাষ্ট্র নীতি গ্রহণ করে সেক্ষেত্রে রাষ্ট্রটিকে ক্ষুদ্র রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয়। আবার পররাষ্ট্র নীতির মাধ্যমে রাষ্ট্রটি যদি প্রভাব বিস্তারকারী পররাষ্ট্র নীতি প্রণয়ন করে সেক্ষেত্রে রাষ্ট্রটিকে বৃহৎ রাষ্ট্র হিসেবে গ্রহণ করা হয়ে থাকে। অর্থাৎ পররাষ্ট্র নীতি কেমন হবে সেটার উপর নির্ভর করছে রাষ্ট্রটি আন্তর্জাতিক পর্যায়ে কোন ধরনের অবস্থান অর্জন করতে পারবে।
এছাড়া রাষ্ট্রটির অন্য রাষ্ট্রগুলোর সাথে তার কি ধরনের বাহ্যিক আচরণ রয়েছে বা বাহ্যিক প্রভাব রয়েছে, এগুলোর উপর নির্ভর করেও ক্ষুদ্র রাষ্ট্র কিনা বা সেটি বৃহৎ রাষ্ট্র কিনা এগুলো নির্ধারিত হয়ে থাকে। এক্ষেত্রে জাতীয় স্বার্থ এবং জাতীয় শক্তিকে বিবেচনায় আনা হয়ে থাকে। স্বাভাবিকভাবে যে সকল রাষ্ট্রের জাতীয় শক্তি বেশি, সে সকল রাষ্ট্রগুলো তাদের জাতীয় স্বার্থ আদায়ের ক্ষেত্রে অনেক বেশি প্রভাব বিস্তারকারী হয়ে থাকে এবং এ কারণে ওই রাষ্ট্রগুলো বৃহৎ রাষ্ট্র হিসেবে পরিচিত হয়ে থাকে। এই পর্যায়ে আমরা ক্ষুদ্র রাষ্ট্রের কিছু নির্ভরশীলতার ক্ষেত্র দেখব। এই ক্ষেত্রে পার্সি সেলউইন একজন রাষ্ট্রবিজ্ঞানী, যিনি মনে করেন ক্ষুদ্র রাষ্ট্রগুলো সাধারণত বৃহৎ রাষ্ট্রের উপর বিভিন্ন ক্ষেত্রে নির্ভরশীল এবং এক্ষেত্রে তিনি 5টি ক্ষেত্রকে নির্বাচন করেছেন। তোমরা ক্ষেত্রগুলো এখানে দেখতে পাচ্ছ। যেমন রাজনৈতিকভাবে ক্ষুদ্র রাষ্ট্রগুলো বৃহৎ রাষ্ট্রের উপর নির্ভরশীল থাকে, অর্থাৎ এক্ষেত্রে ক্ষুদ্র রাষ্ট্রগুলো রাজনৈতিকভাবে স্বাধীন বা নিরপেক্ষ থাকে না, বরং তারা বৃহৎ রাষ্ট্রের আশ্রয় বা প্রশ্রয়ে বিভিন্ন ধরনের রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করে থাকে বা রাজনৈতিক মতাদর্শকে নিয়ন্ত্রণ বা এগুলোকে চর্চা করে থাকে। দ্বিতীয়ত যে বিষয়টির কথা তিনি বলেছেন সেটি হচ্ছে বাণিজ্যিক কারণ। বাণিজ্যিকভাবেও রাষ্ট্রগুলো বিভিন্ন ধরনের আমদানি রপ্তানি এবং বাণিজ্যিক অঞ্চল তৈরি এগুলোর ক্ষেত্রেও ক্ষুদ্র রাষ্ট্রগুলো বৃহৎ রাষ্ট্রের উপর নির্ভরশীল হয়ে থাকে। তৃতীয় বিষয়টি রয়েছে আর্থিক নীতি প্রণয়ন করা, অর্থাৎ আন্তর্জাতিক পর্যায়ে মুদ্রার যে মান রয়েছে, এই মুদ্রার মান নির্ণয়ের ক্ষেত্রে ক্ষুদ্র রাষ্ট্রগুলো এককভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না, বরং তারা বৃহৎ রাষ্ট্রের মাধ্যমেই কিংবা বৃহৎ রাষ্ট্রের পরামর্শের ভিত্তিতেই তাদের মুদ্রার মান নির্ধারণ করে থাকে। এছাড়া রয়েছে বৈদেশিক সাহায্য, অর্থাৎ যে রাষ্ট্রগুলো ক্ষুদ্র সেই রাষ্ট্রগুলো অধিক হারে বিদেশি রাষ্ট্রের বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীল হয়ে থাকে এবং যে কারণে তারা বিভিন্ন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বৃহৎ রাষ্ট্রগুলোর পরামর্শ গ্রহণ করে থাকে এবং অনেক ক্ষেত্রে তারা এই পরামর্শ বা এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য থাকে। সর্বশেষ যে বিষয়টির কথা সেলউইন বলেছেন সেটি হচ্ছে বহুজাতিক কর্পোরেশন, অর্থাৎ যে রাষ্ট্রগুলো যে রাষ্ট্রের বিভিন্ন কোম্পানি বা বহুজাতিক কর্পোরেশনগুলো অন্য রাষ্ট্রের কাছ থেকে বিভিন্ন ধরনের মুনাফা অর্জন করতে পারে, ওই রাষ্ট্রগুলোকে তিনি বৃহৎ রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করেছেন। এবং এই বহুজাতিক কোম্পানিগুলো মূলত ক্ষুদ্র রাষ্ট্রের কাছ থেকে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যের মাধ্যমে তারা প্রচুর পরিমাণে মুনাফা অর্জন করে থাকে। আমরা যদি বহুজাতিক কর্পোরেশনের কথা উল্লেখ করতে চাই তাহলে বলতে পারি যে সকল কোম্পানিগুলো তার নিজ রাষ্ট্রের বাইরে অন্যান্য রাষ্ট্রগুলোতেও তাদের ব্যবসা বাণিজ্যকে প্রসারিত করে এবং তাদের মুনাফার কমপক্ষে 25% নিজ দেশের বাইরে থেকে অর্জন করে, সে সকল রাষ্ট্রকে বহুজাতিক কর্পোরেশন বলা হচ্ছে। এক্ষেত্রে আমরা একটি উদাহরণ দিতে পারি, যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটি বহুজাতিক কর্পোরেশন ছিল, যে সম্পর্কে তোমরা খুব ভালোভাবেই জানো, যারা পরবর্তীতে এই অঞ্চলে শাসন কায়েম করেছিল। আসলে পার্সি সেলউইন এইভাবে মূলত ক্ষুদ্র রাষ্ট্রকে তিনি নির্ধারণ করার চেষ্টা করেছেন, যে রাষ্ট্রগুলো এই 5টি ক্ষেত্রে বৃহৎ রাষ্ট্রগুলোর উপর নির্ভরশীল, সেই রাষ্ট্রগুলোকে আমরা ক্ষুদ্র রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করতে পারি। তো উপরোক্ত আলোচনা থেকে আমরা একটা সংজ্ঞা দিতে পারি ক্ষুদ্র রাষ্ট্রের। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে রাষ্ট্র আকার, আয়তন, জনসংখ্যা, অভ্যন্তরীণ সম্পদের পরিমাণ, সামরিক শক্তি এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কম প্রতিপত্তি সম্পন্ন, তাকে মূলত ক্ষুদ্র রাষ্ট্র বা ক্ষুদ্র শক্তি বলা হয়ে থাকে। এ পর্যায়ে আমরা কয়েকজন রাষ্ট্রবিজ্ঞানী প্রদত্ত ক্ষুদ্র রাষ্ট্রের সংজ্ঞা আলোচনা করব। শুরুতে আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক তালুকদার মনিরুজ্জামান তিনি একটা সংজ্ঞা দিয়েছেন। তিনি মূলত রাষ্ট্রগুলোর সামরিক সামর্থ্যের উপর ভিত্তি করে সংজ্ঞাটি প্রদান করেছেন এবং এই ক্ষেত্রে তিনি বলছেন, বৈশ্বিক এবং আঞ্চলিক দৃষ্টিকোণের তুলনায় যে রাষ্ট্রের খুব নিম্নমানের গতানুগতিক যুদ্ধের সামর্থ্য রয়েছে তাকে ক্ষুদ্র রাষ্ট্র বলা হয়ে থাকে। অর্থাৎ যে রাষ্ট্রগুলোর যুদ্ধ করার সামর্থ্য কম এবং যুদ্ধ করার যে সামর্থ্য রয়েছে সেটি অনেক আগের বা নিম্নমানের, সেই রাষ্ট্রগুলোকে তিনি ক্ষুদ্র রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করেছেন। আমরা আরেকজন রাষ্ট্রবিজ্ঞানীর সংজ্ঞা দেখব।
তিনি অধ্যাপক ডক্টর আতাউর রহমান। তিনি বলছেন, ক্ষুদ্র রাষ্ট্র হলো বৈশ্বিক ব্যবস্থায় সর্বাপেক্ষা অসুবিধাজনক সত্তা এবং যে রাষ্ট্র অরক্ষিত অবস্থা ভোগ করে সে রাষ্ট্রকেই ক্ষুদ্র রাষ্ট্র হিসেবে তিনি আখ্যায়িত করেছেন। কিভাবে আমরা ক্ষুদ্র রাষ্ট্রকে চিনব? ক্ষুদ্র রাষ্ট্রকে চিনতে হলে বা বুঝতে হলে তার কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো আমরা দেখব। যেমন ক্ষুদ্র রাষ্ট্রের আয়তনের ভিত্তিতে রাষ্ট্র ক্ষুদ্র বা বৃহৎ হতে পারে। ভৌগোলিক আয়তন। এছাড়া রয়েছে যদি কোনো রাষ্ট্রের মাথাপিছু আয় খুবই স্বল্প হয় সেটিকে আমরা ক্ষুদ্র রাষ্ট্র হিসেবে বিবেচনা করতে পারি। এছাড়া রয়েছে বিদেশি পুঁজির উপর যদি রাষ্ট্রটির ব্যাপক নির্ভরশীলতা থাকে সেক্ষেত্রেও রাষ্ট্রটিকে আমরা ক্ষুদ্র রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করতে পারি। নতজানু পররাষ্ট্রনীতি, অর্থাৎ পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সে যদি বৃহৎ বা পরাশক্তিগুলোকে প্রাধান্য দিয়ে থাকে সেক্ষেত্রেও আমরা সেই রাষ্ট্রটিকে ক্ষুদ্র রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করতে পারি। এরপর রয়েছে দুর্বল সমরনীতি, অর্থাৎ যে সকল রাষ্ট্রের সামরিক বা যুদ্ধ কৌশল খুবই দুর্বল বা নিম্নমানের সে সকল রাষ্ট্রকে আমরা ক্ষুদ্র রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করতে পারি। উপনিবেশী অভিজ্ঞতা, অর্থাৎ যে সকল রাষ্ট্র পূর্বে বিভিন্ন উপনিবেশবাদ বা সাম্রাজ্যবাদ দ্বারা শাসিত বা নির্যাতিত হয়েছে সে সকল রাষ্ট্রগুলোকেও কোনো রাষ্ট্রবিজ্ঞানী ক্ষুদ্র রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করেছেন। সর্বাত্মবাদী রাষ্ট্রীয় কর্তৃত্ব, অর্থাৎ রাষ্ট্রে যদি রাজনৈতিক স্বাধীনতা না থাকে বা জনগণের মৌলিক অধিকার বা নাগরিকদের যে সকল মানবাধিকার রয়েছে সেগুলো যদি শাসক শ্রেণী দ্বারা চরমভাবে বা কঠোরভাবে নিয়ন্ত্রিত হয় তাহলে সে সকল রাষ্ট্রগুলোকেও ক্ষুদ্র রাষ্ট্র হিসেবে কেউ কেউ আখ্যায়িত করেছেন। এছাড়া রয়েছে কৃষির উপর ব্যাপক নির্ভরশীলতা। যেহেতু আধুনিক সময়টি হচ্ছে তোমার শিল্প বিপ্লবের যুগ এবং এক্ষেত্রে কৃষির নির্ভরশীলতা অনেকাংশে কমে এসেছে, কিন্তু বর্তমানে যে সকল রাষ্ট্র এই ধরনের অর্থনীতিগুলো মূলত কৃষির উপর নির্ভর করে পরিচালিত হচ্ছে সে সকল রাষ্ট্রগুলোকেও কেউ কেউ ক্ষুদ্র রাষ্ট্র হিসেবে বিবেচনা করে থাকেন। এই পর্যায়ে আমরা ক্ষুদ্র রাষ্ট্রের নিরাপত্তার যে সকল হুমকি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। ক্ষুদ্র রাষ্ট্রের মূলত ৩ ধরনের নিরাপত্তা দেখা যায়। তার প্রথমটি হচ্ছে অভ্যন্তরীণ হুমকি, দ্বিতীয় বিষয়টি রয়েছে বহিঃ হুমকি এবং পরবর্তী বিষয়টি রয়েছে বৈশ্বিক হুমকি। অর্থাৎ এই ৩ ধরনের নিরাপত্তাজনিত হুমকিগুলো ক্ষুদ্র রাষ্ট্র সম্মুখীন হয়ে থাকে। প্রথমে আমরা ক্ষুদ্র রাষ্ট্রের অভ্যন্তরীণ যে হুমকিগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। শুরুতে রয়েছে দুর্বল অর্থনীতি ও দারিদ্র্য, অর্থাৎ ক্ষুদ্র রাষ্ট্রগুলো তাদের দুর্বল অর্থনীতির কারণে স্বাভাবিকভাবেই তাদের শিল্প বাণিজ্য বা প্রযুক্তির বিকাশ সাধিত হয় না, যার ফলে এই রাষ্ট্রগুলোতে অর্থনৈতিক ব্যবস্থা খুবই দুর্বল এবং অনুন্নত থাকে, আর যার কারণে রাষ্ট্রগুলোর অধিকাংশ জনগণ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। ফলে এই সকল রাষ্ট্রের জনগণের স্বল্প বিনিয়োগ থাকে বা স্বল্প সঞ্চয় থাকে, যার কারণে এই রাষ্ট্রগুলো স্বাভাবিকভাবে অন্য রাষ্ট্রের উপর নির্ভরশীল হয়, ফলে তাদের মধ্যে এক ধরনের নিরাপত্তাহীনতা বোধ করে। দ্বিতীয়ত রয়েছে সামাজিক ও সাংস্কৃতিক উপাদান। সামাজিক ও সাংস্কৃতিক উপাদান বলতে মূলত একটি রাষ্ট্রের মধ্যে একাধিক ভাষা, একাধিক ধর্ম বা একাধিক জাতিগত পরিচয় বা জাতীয়তাবাদ এগুলোকে বোঝানো হচ্ছে, যেগুলো কখনো কখনো রাষ্ট্রটির অভ্যন্তরীণ হুমকি হিসেবে বিবেচিত হতে পারে। যেমন এই ক্ষেত্রে আমরা শ্রীলঙ্কার কথা বলতে পারি। সেখানে তামিল একটি বড় সমস্যা ছিল। তামিল জনগোষ্ঠীর সাথে মূল যে জনগোষ্ঠী তাদের যে দ্বন্দ্ব, যেটি একটি গৃহযুদ্ধ আকার ধারণ করেছিল। এছাড়া আমরা সুদানের কথাও এখানে উল্লেখ করতে পারি, যেখানে রাষ্ট্রটি পরবর্তীতে ২টি আলাদা রাষ্ট্রে পৃথক হয়ে গিয়েছিল তাদের সামাজিক এবং সাংস্কৃতিক উপাদানের অনৈক্যের কারণে। পরবর্তী বিষয়টি রয়েছে রাজনৈতিক অস্থিতিশীলতা। ক্ষুদ্র রাষ্ট্রগুলোর মধ্যে রাজনৈতিক দাঙ্গা বা রাজনৈতিক অস্থিরতা বিরাজমান, যার ফলে রাষ্ট্রগুলো বিভিন্নভাবে বৃহৎ শক্তি দ্বারা প্রভাবিত হয়ে থাকে, ফলে রাষ্ট্রগুলো তাদের নিরাপত্তাজনিত হুমকির সম্মুখীন হয়ে থাকে। সামরিক হস্তক্ষেপ ও প্রভাব। ক্ষুদ্র রাষ্ট্রগুলো স্বাভাবিকভাবেই বিভিন্ন সামরিক শক্তি দ্বারা প্রভাবিত ও নিয়ন্ত্রিত হয়ে থাকে। এর একটি মূল কারণ হচ্ছে ক্ষুদ্র রাষ্ট্রগুলোতে যে বেসামরিক সরকার থাকে সেই সরকার ব্যবস্থাগুলো খুবই দুর্বল থাকে এবং
এই সরকারগুলোর বৈধতার এক ধরনের সংকটের কারণে মূলত সামরিক বাহিনীগুলো সরকারের উপর প্রভাব বিস্তার করতে সক্ষম হয় এবং রাষ্ট্রীয় ক্ষমতা তারা খুব সহজেই দখল করতে পারে। তো এটিও একটি অন্যতম গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ হুমকি ক্ষুদ্র রাষ্ট্রের জন্য। এছাড়া রয়েছে পরিবেশগত সংকট, পরিবেশ বিপর্যয় বা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ বা খাদ্য সংকট, তাপমাত্রা বৃদ্ধি, এগুলোও ক্ষুদ্র রাষ্ট্রের অভ্যন্তরীণ একটি গুরুত্বপূর্ণ হুমকি হিসেবে বিবেচিত হয়। এ পর্যায়ে আমরা ক্ষুদ্র রাষ্ট্রের বহির্বিশ্ব দ্বারা কি ধরনের হুমকির সম্মুখীন হতে পারে সে বিষয়ে আলোচনা করব। শুরুতে রয়েছে স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর হুমকি, অর্থাৎ ক্ষুদ্র রাষ্ট্রগুলো সবসময় তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে দুশ্চিন্তায় থাকে যে পার্শ্ববর্তী বৃহৎ শক্তি বা অন্য কোনো পরাশক্তি তাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর যে কোনো সময় আক্রমণ চালাতে পারে, যে কারণে এটিকে ক্ষুদ্র রাষ্ট্রের একটি বড় ধরনের হুমকি হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। এছাড়া রয়েছে বৃহৎ শক্তি রাষ্ট্রের ক্ষমতাতন্ত্র, অর্থাৎ কোনো রাষ্ট্র যদি বৃহৎ কোনো শক্তির রাষ্ট্রগুলো দ্বারা প্রতিবেশী হয়ে থাকে, সেক্ষেত্রে ওই রাষ্ট্রটি অনেক সবসময় ক্ষুদ্র রাষ্ট্রের নিরাপত্তাজনিত হুমকির মধ্যে অন্যতম একটি বিষয়টি। যেমন এক্ষেত্রে আমরা বাফার স্টেটের কথা বলতে পারি। বাফার স্টেট বলতে মূলত এমন একটি স্বাধীন ও নিরপেক্ষ রাষ্ট্রকে বোঝাচ্ছে যেটি প্রভাবশালী বৃহৎ দুটি শক্তির মধ্যবর্তী স্থানে অবস্থিত। এই ক্ষেত্রে আমরা বেলজিয়ামের কথা বলতে পারি। বেলজিয়ামকে একটি বাফার স্টেট বলা হয়ে থাকে, যার প্রতিবেশী দুটি বৃহৎ এবং ক্ষমতাধর রাষ্ট্র হচ্ছে জার্মানি ও ফ্রান্স। যার কারণে নিরপেক্ষ হওয়া সত্ত্বেও বেলজিয়ামকে একটি পরীক্ষাগার হিসেবে জার্মানি এবং ফ্রান্স অনেক ক্ষেত্রেই তারা ব্যবহার করেছে। ফলে এই রাষ্ট্রটি তার বহির্বিশ্বে বা প্রতিবেশী রাষ্ট্র দ্বারা হুমকির সম্মুখীন হয়েছে। আঞ্চলিক শক্তিসমূহের সামরিক ক্ষমতা বৃদ্ধি, এটিও ক্ষুদ্র রাষ্ট্রের অন্যতম একটি গুরুত্বপূর্ণ হুমকি। আঞ্চলিক রাষ্ট্রগুলো বা আঞ্চলিক পরিমণ্ডলে যেই জোটগুলো রয়েছে বা বলয় রয়েছে, সেগুলো যদি সামরিক ক্ষমতা বৃদ্ধি করে, সেক্ষেত্রেও ক্ষুদ্র রাষ্ট্রগুলো নিরাপত্তাজনিত হুমকির মধ্যে পড়তে পারে। আদর্শগত হুমকি, এক্ষেত্রে আমরা ইসরায়েল যুদ্ধের সময় বিশ্ব ব্যবস্থা দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল সেটির কথা উল্লেখ করতে পারি। যেমন এক পক্ষ ছিল সোভিয়েত ইউনিয়নের, যারা সমাজতন্ত্রে বিশ্বাসী ছিল, এবং অপর পক্ষ ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের অধীন, যারা পুঁজিবাদে বিশ্বাসী ছিল। এই ধরনের আরো কিছু আদর্শগত হুমকি থাকতে পারে, যেমন মার্ক্সবাদ, মাওবাদ, এই ধরনের বা বিভিন্ন ধরনের বিচ্ছিন্নতাবাদ, এই ধরনের যে আদর্শগত যে বিষয়গুলো রয়েছে সেগুলো ক্ষুদ্র রাষ্ট্রের জন্য একটি হুমকি হিসেবে বিবেচিত হয়। এছাড়া রয়েছে পরিবেশগত সংকট। ক্ষুদ্র রাষ্ট্রগুলো তার প্রতিবেশী বা বৃহৎ যে পরাশক্তিগুলো রয়েছে তাদের শিল্পোন্নত যে রাষ্ট্রগুলো রয়েছে এগুলোর পরিবেশগত যেই প্রভাব রয়েছে সেগুলো দ্বারা ক্ষুদ্র রাষ্ট্রগুলো প্রভাবিত হচ্ছে বা তাদের পরিবেশগত বিপর্যয়ের সম্মুখীন হতে হচ্ছে। এটিও এক ধরনের বড় ধরনের একটি নিরাপত্তাজনিত হুমকি। এছাড়া রয়েছে সীমান্ত সংঘাত, অর্থাৎ বর্তমানে সীমান্ত নিয়ে বিরত সংঘাতের মূল একটি কারণ হচ্ছে বৃহৎ রাষ্ট্রগুলোর যে নব্য উপনিবেশবাদ বা সাম্রাজ্যবাদ নীতিকে প্রসারিত করা, যার ফলে ক্ষুদ্র রাষ্ট্রগুলো তাদের সীমান্ত রক্ষার ক্ষেত্রে বড় ধরনের নিরাপত্তাজনিত হুমকির মধ্যে রয়েছে। এ পর্যায়ে আমরা ক্ষুদ্র রাষ্ট্রের নিরাপত্তাজনিত আরো কিছু হুমকি দেখব, যেগুলোকে বৈশ্বিক হুমকি হিসেবে আখ্যায়িত করা হয়। এর মধ্যে রয়েছে মানব নিরাপত্তা, বিশেষ করে সারা বিশ্বব্যাপী বিভিন্ন ধরনের ভাইরাস বা রোগের প্রাদুর্ভাবের কারণে ক্ষুদ্র রাষ্ট্রগুলো নিরাপত্তাহীনতায় ভুগছে। বিশেষ করে ওষুধ উৎপাদন বা ভ্যাকসিন তৈরি, এগুলোর ক্ষেত্রে ক্ষুদ্র রাষ্ট্রগুলোকে সবসময় ক্ষমতাধর বা বৃহৎ বা স্বল্প উন্নত বা শিল্প উন্নত যে রাষ্ট্রগুলো রয়েছে সেগুলোর উপর নির্ভরশীল করতে হয়, যার ফলে ক্ষুদ্র রাষ্ট্রগুলো তাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে বড় ধরনের একটি চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে থাকে। এছাড়া রয়েছে পরিবেশগত নিরাপত্তা, যেটি সারা বিশ্বব্যাপী একটি বড় ধরনের হুমকি। বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধির কারণে বিভিন্ন রাষ্ট্রগুলো বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হচ্ছে।
বৃহৎ রাষ্ট্রগুলোর পক্ষে এগুলো মোকাবেলা করা খুব সহজ হলেও ক্ষুদ্র রাষ্ট্রের পক্ষে এই ধরনের পরিবেশগত বিপর্যয় কাটিয়ে ওঠা একটি বড় ধরনের হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। এছাড়া রয়েছে ধর্মীয় নিরাপত্তা। ধর্মীয় উগ্রতাবাদ বা মৌলবাদ এই সকল কারণে ক্ষুদ্র রাষ্ট্রগুলো বৃহৎ শক্তি দ্বারা বিভিন্নভাবে হুমকির সম্মুখীন হচ্ছে, এবং বিভিন্ন ধরনের ধর্মীয় যে উগ্রতা বা সাম্প্রদায়িকতা এগুলোর কারণেও ক্ষুদ্র রাষ্ট্রগুলো নিরাপত্তাহীন হুমকির মধ্যে রয়েছে। সর্বশেষ রয়েছে সন্ত্রাসবাদ, অর্থাৎ বিশ্বের উন্নত রাষ্ট্রগুলো বা বৃহৎ যে শক্তিগুলো রয়েছে তারা তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য বা ক্ষমতাকে জানান দেওয়ার জন্য তারা বিভিন্ন ধরনের সন্ত্রাসবাদ কার্যকলাপে মদত দিয়ে থাকে বা অর্থায়ন করে থাকে, এবং এর ফলশ্রুতিতে ক্ষুদ্র রাষ্ট্রগুলো এর ফলাফল ভোগ করতে হয়। ফলে ক্ষুদ্র রাষ্ট্রগুলো বিভিন্ন সন্ত্রাসবাদ দ্বারা আক্রান্ত হচ্ছে, একইভাবে তাদের রাষ্ট্রের নিরাপত্তার হুমকি হিসেবে তারা এটিকে বিবেচনা করছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্ষুদ্র রাষ্ট্রের নিরাপত্তার হুমকিগুলো জেনে নিলাম। এ পর্যায়ে আমরা ক্ষুদ্র রাষ্ট্র তার এই সকল হুমকি কিভাবে মোকাবেলা করতে পারে বা এই সকল হুমকি থেকে রাষ্ট্রকে তারা কিভাবে রক্ষা করতে পারে সে বিষয়ে নিয়ে আলোচনা করব। এক্ষেত্রে রাষ্ট্রগুলোকে অবশ্যই তাদের সামরিক শক্তি ও সামর্থ্য বৃদ্ধি করতে হবে এবং তাদের বাজেটে সামরিক খাতে ব্যয় বৃদ্ধি করতে হবে যদি তারা নিজেদের রাষ্ট্রকে নিরাপদ রাখতে চায়। ক্ষুদ্র রাষ্ট্রগুলোকে অবশ্যই স্বাধীন এবং নিরপেক্ষ পররাষ্ট্রনীতি অনুসরণ করতে হবে। এই ধরনের পররাষ্ট্রনীতি রাষ্ট্রের নিরাপত্তার জন্য খুবই সহায়ক। পরবর্তী বিষয়টি রয়েছে দক্ষ কূটনীতি ও সরকারের দক্ষতা বৃদ্ধি করতে হবে। এছাড়া রয়েছে অভ্যন্তরীণ সম্পদের সুষ্ঠু ব্যবহার করতে হবে। যেহেতু ক্ষুদ্র রাষ্ট্রগুলোর ক্ষেত্রে মূলত অভ্যন্তরীণ সম্পদের অভাব থাকে, অতএব তাদের যে পরিমাণ সম্পদ রয়েছে সেই সম্পদগুলোকে যদি সুষ্ঠু ব্যবহার করা যায় তাহলে সেক্ষেত্রে তাদের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে, আর এভাবে তারা তাদের রাষ্ট্রের নিরাপত্তা রক্ষা করা সম্ভব হতে পারে। পরবর্তী বিষয় রয়েছে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে হবে। এর পরের পয়েন্ট রয়েছে দক্ষ জনশক্তি তৈরি করা। যদি কোনো রাষ্ট্রের জনসংখ্যা অধিক হয় সেক্ষেত্রে তারা দক্ষ জনসংখ্যা দেশের বাইরেও রপ্তানি করতে পারে। এজন্য জনসংখ্যাকে অবশ্যই শিক্ষিত এবং দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। এছাড়া রয়েছে বিভিন্ন জোট গঠন ও যৌথ নিরাপত্তার মাধ্যমে তারা রাষ্ট্রের নিরাপত্তাকে রক্ষার জন্য ব্যবস্থা গ্রহণ করতে পারে। এক্ষেত্রে ক্ষুদ্র রাষ্ট্রগুলো বিভিন্ন ধরনের অর্থনৈতিক বা সামরিক জোটের অন্তর্ভুক্ত হতে পারে। একইভাবে একাধিক রাষ্ট্র মিলে নিরাপত্তা ব্যবস্থা বা নিরাপত্তা বলয় তারা গড়ে তুলতে পারে। এছাড়া রয়েছে বিজ্ঞান, শিল্প ও প্রযুক্তির উন্নয়ন। ক্ষুদ্র রাষ্ট্রগুলোকে তাদের নিরাপত্তা রক্ষার জন্য অবশ্যই বিজ্ঞান শিক্ষার প্রসার ঘটাতে হবে। একই সাথে কৃষির উপর নির্ভরশীলতা কমিয়ে এনে শিল্পের দিকে অগ্রসর হতে হবে এবং প্রযুক্তিগত উন্নয়নের দিকে তাদেরকে মনোযোগী হতে হবে। সর্বশেষ রয়েছে ক্ষুদ্র রাষ্ট্রকে অবশ্যই তাদের প্রতিবেশী যে বৃহৎ বা পরাশক্তিগুলো রয়েছে তাদের সাথে সর্বদা একটি সহযোগিতা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে যেতে হবে, যাতে করে প্রতিবেশী রাষ্ট্র দ্বারা তারা হুমকি বা আক্রান্তের সম্ভাবনা থেকে রক্ষা পেতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমার আজকের আলোচনা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।